2021 সালে যে তারেক রহমানের সময় গভর্নমেন্ট তো 5 টাইমস কারাপশনে চ্যাম্পিয়ন হয়েছে, তার বিরুদ্ধে এলিগেশন, টেরোরিস্ট দের সাথে ইনভলভমেন্ট, ইভেন অনেকগুলো কথাবার্তা বলেছে। তখন আমি বলেছিলাম যে দেখ, বাংলাদেশের মতো কান্ট্রিতে কিংবা এশিয়ান পার্সপেক্টিভ যদি তুমি খেয়াল করো, সেখানে পারিবারিক লিগ্যাসি রাজনীতিতে একটা ভূমিকা রেখেছে উল্লেখযোগ্যভাবে। তো সেই সুবাদে বাংলাদেশের প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টারের ছেলে, স্বাভাবিকভাবেই শুরু থেকেই তাকে অনেকে ভাবে ভবিষ্যৎ লিডারশিপ। সেই জায়গা থেকে তার যে প্রতিপক্ষ, তারা তাকে এইভাবে ন্যারেটিভ দাঁড় করিয়ে কালার করার চেষ্টা করেছে। ইভেন এটা ট্রু যে আমাদের একটা নিকটবর্তী প্রতিবেশী দেশ, তাদের যে ভূমিকা ছিল এটা তো পরিষ্কার হয়ে যায় যে বাংলাদেশের এখন সিনিয়র মিনিস্টার সালাউদ্দিন সাহেব উত্তরা থেকে তাকে গুম করে নিয়ে গেল। তাকে কোথায় পাওয়া গেলে? শিলংয়ে। কার্টিসি অনুযায়ী তো আপনার সাথে সাথে তারা এই বিষয়ে ধরেন বাংলাদেশি ব্যাক করতে পারতো, এটাকে প্লেস করতে পারতো যে এইটা বাংলাদেশের, এটা এইভাবে আমরা তো মানে এটা আশ্চর্যজনক একটা ঘটনা। বাংলাদেশ একজন মিনিস্টার শিলংয়ে চলে গেছেন, কিন্তু তারা এগুলো নিয়ে কোনো সাউন্ডই করে নেই। বরঞ্চ বাংলাদেশে গত 16 বছরের যে কর্তৃত্ববাদী শাসন, ফ্যাসিবাদী শাসন, এই জুলাইয়ে যে পরিবর্তন এসেছিল সেটাকে তারা ক্রমাগত সাপোর্ট করেন নাই, শুধু ইন্টারন্যাশনালি সেটাকে টিকিয়ে রাখার জন্য তার মার্কেটিং করা, তার বেস তৈরি করা এবং অল কাইন্ডস অফ সাপোর্ট কিন্তু তারা করেছে, এটা আপনারা জানেন। সেই জায়গা থেকে এই সরকার দায়িত্ব নেওয়ার পরে বাংলাদেশের এই আন্দোলন, জুলাই আন্দোলনের বা মানুষের যে আসলে প্রত্যাশা, একদিকে যেমন তরুণদের একটা বঞ্চনা, সাধারণ মানুষের একটা ক্ষোভ দীর্ঘদিনের স্বৈরাচারী কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে, অর্থনৈতিক ভঙ্গুরতা, সামাজিক অস্থিরতা, সব মিলিয়ে যে একটা পুঞ্জীবিত ক্ষোভ, যার একটা বহিঃপ্রকাশ এই জুলাই ঘটেছিল। এবং মানুষ প্রত্যাশা করে যে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে, তার একটা স্বাধীন পররাষ্ট্র নীতি থাকবে। প্রধানমন্ত্রী বাংলাদেশ ফার্স্ট বা বাংলাদেশ সবার আগে, বাংলাদেশ যেই কথা বলেছেন সেটা আমরা তার কাজে কর্মে দেখতেছি যে তিনি মালয়েশিয়াকে বাংলাদেশ সফর প্রথম করেছেন। এবং আমাদের তিতুমির ভাই যেটা বলছিলেন যে একজন বিদেশি রাষ্ট্রনায়ক বাংলা ভাষায় একটা সুন্দর গান দিয়ে, এটা তো একটা ডিপ্লোমেসি। এবং যেভাবে তাকে প্রেজেন্ট করেছেন, তারপরে চীনে, এবং অনেকে বলছে যে চীন গিয়ে তিনি কিছু আনতে পারেন না, এটা একটা পলিটিক্যাল রেটোরিক বক্তব্য যারা দিচ্ছেন। ওই আমাদের ফরেন মিনিস্টার যেটা বলেছে এটা ঠিক, যে ভাই আমরা কি আমরা কি দান খয়রাত আনতে গেছি যে আমরা ঝুড়ি ভরে নিয়ে আসবো, ব্যাগ ভরে টাকা পয়সা ডলার দিবে, এটা ভিক্ষা নিয়ে আসবো? আমরা একটা পলিটিক্যাল আমরা পলিসি নিয়ে ডিসকাস করতে গেছি। আমরা আমাদের বিজনেসকে কিভাবে প্রমোট করব, আমরা জয়েন্টলি বিশেষ করে এই ক্রমবর্ধমান প্রযুক্তির এবং অর্থনৈতিক চ্যালেঞ্জকে মোকাবেলা করতে পারি, কোন কোন ক্ষেত্রে মিউচুয়ালি কাজ করতে পারি, সে সমস্ত বিষয়ে আলাপ আলোচনা এমনি হয়েছে। এবং তার কয়েকদিন পরে তো দেখেন যে এই যে আমরা গতকালকে তো যে চায়না ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ইকোনমিক জোন, সেটা আপনার যাত্রা শুরু করেছে, এবং সেটা বলছে 18 মাসের মধ্যে সেটার আপনার কার্যক্রম প্রধানমন্ত্রী দেখতে চাই। যে বিডার চেয়ারম্যান যেখানে আমরা প্রোগ্রাম করছি, সেও সেটা বলেছে যে প্রধানমন্ত্রী আমরা একটা চ্যালেঞ্জ দিয়েছি, 18 মাসের মধ্যে এটাকে আমরা সচল করব। আমরা তো দেখতেছি যে শুরু হয়ে গেছে, তার সফরে একটা রিফ্লেকশন আছে। মালয়েশিয়াতে আমাদের দ্বিতীয় শ্রমবাজার, বাংলাদেশিদের একটা ভালো ডেস্টিনেশনের জায়গা, সেটা দীর্ঘদিন একটা ইল প্র্যাকটিস ওই জায়গাটাতে হয়ে আসছিল, যে আমাদের যারা যাচ্ছে শ্রমিকদেরকে। প্রধানমন্ত্রী পরিষ্কারভাবে বলেছেন যে আমরা বিগত সরকার যে কাজগুলো করেছে তার কারণে তার দেশের সমালোচিত হয়েছে, আমরা সেটা করতে চাই না, আমরা এখানটা ট্রান্সপারেন্সি আনতে চাই এবং আমাদের দেশের নাগরিকদের মর্যাদা অধিকার যেন সুরক্ষিত থাকে এবং তারা যেন কম খরচে আসতে পারে। খরচ যেটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড প্র্যাকটিস অনেক ক্ষেত্রে নিয়োগকর্তাই বহন করে থাকে, সেই রকমের একটা কম খরচের মধ্যে দিয়ে যেন আমরা যেতে পারি, এই জন্য 2-4 দিন সময় লাগছে। আমাদের মন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী উপদেষ্টা, যিনি শুরু থেকেই যারা এই মালয়েশিয়ার সাথে কাজ করছেন, গতকালকে তারা মালয়েশিয়া গিয়েছেন। আশা করি এখানে একটা আগের ওই রকমের বিশৃঙ্খল ব্যবস্থা হবে না, কম খরচে যেতে পারবে এবং যারা যাবে তারা
যেটা এখন আমরা সৌদিতে কিছু ঘটনা আমরা দেখছি, একটা ওভারফ্লো মনে হচ্ছে আর কি, যে এবং এটার সাথে আমাদের বাংলাদেশিরা জড়িত। তারা নিজেরা ওখানে অনেকে কোম্পানি খুলছে, লোক কাজের ব্যবস্থা করতে পারবে সে ধরেন 10 জন, নিয়ে যায় 20 জন, এখান থেকে 6-7 লাখ টাকা করে নিয়ে যায়। যদিও আমরা একটা ব্যয় নির্ধারণ করা আছে, সেটাকে আমরা মডিফাই করে বর্তমান খরচের সাথে সামঞ্জস্য রেখে আমরা একটা অভিবাসন ব্যয় নির্ধারণ করে দিতে চাই, এবং সেটা আমরা স্ট্রিক্টলি যেন ফলো করে, তার জন্য আমরা জোর প্রচেষ্টা চালাতে চাই। কারণ এই যে আমাদের সাধারণ মানুষ এত কষ্ট করে যায়, কিন্তু এখানে যাওয়ার ব্যয়টা যদি কমানো যায় তাহলে তাদের জন্য একটা সুবিধা হয়, সেটা নিয়ে আমরা কাজ করতেছি। এবং যেটা আমরা বলছিলাম যে মালয়েশিয়াতে আপনার বিগত এই 2008 সালের পর থেকে আমরা দেখছি 2008-এ শ্রমবাজার ক্লোজ হয়ে যায়, 16 সালে ওপেন হয়, আবার ক্লোজ আপনার 18-তে ওপেন হয়, আবার 18 থেকে আপনার 22-এ আবার আপনার ওপেন হয়, মাঝখানে আবার বন্ধ ছিল, সর্বশেষ 24-এ আবার ক্লোজ হয়ে যায়। মানে 2-3 বছর, 1.5 বছরের মাথায় কিছুদিন খোলা থাকে, আবার কিছুদিন পর ক্লোজ হয়ে যায়। তখন কি করে যারা বাজার থেকে যাদেরকে নিবে লোকজন, তাদের কাছে পয়সা পাতি নেয়, কিছু লোক যেতে পারে, এবং এই এভরি সেশনে দেখা যায় 5, 10, 7, 8, 20 হাজার মানুষ যেতে পারে না, এবং তারা রাস্তায় রাস্তায় ঘুরে। তো এইবার জন্য এটা না হয়, এই কারণে কিন্তু আমাদের একটু সময় লাগতেছে। কারণ আগের সরকার একটা এমইউ করে গেছে, সেখানে পুরোপুরি অথরাইজেশন দিয়ে গেছে মালয়েশিয়ান অথরিটিকে, যে তারা যেভাবে খুশি সেভাবে সিলেক্ট করবে। তো আমরা বলছি না, এটা হবে না, এর ফলে এই ঝামেলাটা হয়, আমরা এখানে ইনভলভ থাকতে চাই প্রক্রিয়ার সাথে। কিন্তু এটা নিয়ে নেগেটিভ ভাবে ছড়ানো হচ্ছে। আর ইউএইর সমস্যাটা নিয়ে যেটা আমি বলছিলাম, এটা আমাদের প্রবাসীদের একটা বড় কনসার্ন, কারণ মিডল ইস্ট আমাদের এই প্রবাসীদের গন্তব্যের একটা বড় জায়গা। এই যাত্রাটাও কিন্তু শুরু হয়েছিল প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমল, আপনারা জানেন 1976 সালে, এবং জিয়াউর রহমানের লিডারশিপের কারণে বিশেষ করে মিডল ইস্টের এই মধ্যপ্রাচ্যের বা মুসলিম দেশগুলোর সাথে বাংলাদেশের সম্পর্ক একটা অন্য উচ্চ মাত্রায় ছিল, যেই কারণেই কিন্তু আমরা এই মিডল ইস্টের শ্রমবাজারের ক্ষেত্রে আমাদের একটা একচেটিয়া দখল ছিল। জিয়াউর রহমানের পরে বেগম খালেদা জিয়ার সরকার এই মন্ত্রণালয় কিন্তু প্রতিষ্ঠাই করেছে বেগম খালেদা জিয়ার সরকার। মন্ত্রণালয়ের প্রতিষ্ঠার পাশাপাশি নারী শ্রমিকদের নিয়ে যখন নানান ধরনের কিছু নেগেটিভ বিষয়গুলো আমাদের সামনে আসতেছে, যে তারা এখানে গিয়ে সমস্যা পড়তেছে, তাদের প্রোটেকশনের জন্য কিন্তু একটা আইনও করা হয়েছে। এবং এখন আমাদের মন্ত্রণালয় থেকে বিশেষ করে বর্তমানে আপনার রিয়াদ, জেদ্দা, সৌদি দুটো, ওমানে একটা, তিনটা দেশে সেফ হোম আছে, অর্থাৎ নারীরা কোনো কারণে যদি ইনসিকিউর ফিল করে, কোনো দুর্ঘটনার শিকার হয়, যদি ওই কল সেন্টারে ফোন দেয় এমবেসির, কিংবা আমাদের এখানেও সরাসরি কল সেন্টার আছে, তাহলে তাদেরকে রেস্কিউ করে অল কাইন্ডস অফ সাপোর্ট তাদেরকে ওই সাপোর্ট সেন্টারে দেওয়ার ব্যবস্থা আছে। 12টা দেশ, বিশেষ করে যে সমস্ত দেশগুলোতে আমাদের শ্রমিকরা বেশি যায়, সেই সমস্ত দেশগুলোর সাথে আমাদের ওই দেশে লিগ্যাল ফার্মের সাথে আমাদের এগ্রিমেন্ট আছে। আমাদের দেশের সেটা ব্যবসায়ী, শ্রমিক, যে কেউ, সে যদি কোনো কারণে ওখানে কোনো অধিকার থেকে বঞ্চিত হয়, ক্ষতিগ্রস্ত হয়, সে যদি মনে করে এটার আইনগত প্রতিকার পাওয়ার সুযোগ আছে, আমাদের এমবেসিতে যোগাযোগ করলে আমরা মন্ত্রণালয়ের খরচে কিন্তু তাদেরকে আইনি সহায়তাটা, সেবাটা আমরা দিয়ে আসছি। আমাদের বর্তমানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের 27টি দেশে 30টি মিশন আছে, যেটা স্পেশালি এই প্রবাসী কর্মীদের সেবা দেওয়ার জন্য ডেডিকেটেড। ফরেন মিনিস্ট্রির আন্ডারে তো এমবেসিগুলো আছে, বাট এই আমাদের মন্ত্রণালয়ের অধীনে যে আপনার সেকশনটা আছে, এটা ডেডিকেটেড স্পেশালি এই প্রবাসী কর্মীদের জন্য। কিন্তু এটা ঠিক যে আমি একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করছি, যেটা আমাদের অভিজ্ঞ আমলা, এখন রাজনীতিবিদ সবে আমাদের সাত্তার ভাই অকপটে স্বীকার করলো, দ্যাটস রিয়ালিটি, যে এখানে এখনো করাপশন আছে, এবং করাপশন ইভেন এই গভর্নমেন্ট যাওয়ার পরেও থাকবে। কিন্তু এটাকে নিয়ন্ত্রণ করা, এটাকে যতটুকু নির্মূল করা যায়, আমাদের একটা সর্বাত্মক প্রচেষ্টা থাকতে হবে। আমার অভিজ্ঞতা থেকে, আমার মন্ত্রণালয় থেকে দেখলাম, আমাদের মন্ত্রণালয় প্রায় 60% কাজ হয় বিএমইটির, জনশক্তি ব্যুরো। সেখানে কিরকমের কারাপশন হয়, আপনি ধরেন কুয়েতে লোক পাঠাবেন, তো এখানে ভিসা অ্যাটাস্টেশন একটা বিষয় থাকে। অনেক ক্ষেত্রে এমবেসির লোকও কানেক্টেড থাকে উইদাউট অ্যাটাস্টেশন, ওটার অ্যাটাস্টেশন, ফেক অ্যাটাস্টেশন দেখাই দেয়। আবার অনেক ক্ষেত্রে বিএমইটির লোকেরা থাকে, তারা ওটা ছেড়ে দেয়। আবার অনেক ক্ষেত্রে যে লিগাল, একজনে আবার কতগুলো ডিমান্ড লেটার নিয়ে আসলো, পয়সাপাতি না দিলে তার ফাইলটা ছাড়া হয় না।
তো দেখেন এটা একটা, এই যে করাপশনের একটা কিন্তু চক্র। তাহলে একজনকে মানে আপনি পরিবর্তন করবেন, একজনকে পরিবর্তন করলে হচ্ছে না, অনেককে পরিবর্তন করা হচ্ছে। মানে বিষয়টা এরকম যে আগে অফিস আদালতে গল্প করা হতো যে এই লোকটা দুর্নীতিবাজ, এখন আলোচনা হয় এই লোকটা সৎ, এর বাদ দিয়ে কাজ করতে, মানে এরকম একটা পরিস্থিতি। সেখানে মাননীয় প্রধানমন্ত্রীর যে একবারে স্পষ্ট আমাদের প্রতি মেসেজ, যেটা ফার্স্ট ক্যাবিনেটই বলে দিয়ে গেছেন যে আপনারা 17 বছর পরে আজকের এই জায়গাটিতে আছেন, আপনাদের প্রতি মানুষের প্রত্যাশা, আপনাদের কাছের আত্মীয়জন, নেতাকর্মী, কিন্তু গভর্নমেন্ট বিতর্কিত হয়, মানুষ সমালোচনা করার সুযোগ পায়, এমন কাজ কেউ করলে আমি কিন্তু তাকে দেখব না, সে আমার যত কাছের হন, আমার দলের হন, যাই হন, পরিষ্কারভাবে বলে দিয়েছেন আমাদের। আমরা ওই স্পিডে তার সাথে এগিয়ে যেতে চাই। তো আজকের এই বিশ্ব দক্ষতা দিবসের দাঁড়িয়ে যেটা আমাদের মনে হয়, আমাদের এখানে উদ্যোক্তারা আছেন, অনেক বিভিন্ন প্রতিষ্ঠান, এখানে এসওএস এর কথা বলছে, আমি ইউসেফ ভিজিট করেছিলাম, এটা একটা বেসরকারি প্রতিষ্ঠান, দে আর ডুইং অলসো ভেরি ওয়েল, আমি দেখেছি। তারপরে আমি কিছুদিন আগে বেসরকারি প্রতিষ্ঠান আসুন্না ফাউন্ডেশন, এই বিশেষ আপনার আফতাবনগরে, অসাধারণ, আপনার সাথে কেউ যান, ওনারা ভাড়া নিয়ে যে অবকাঠামো এবং কম খরচে যে ট্রেনিং করাচ্ছে, এবং আমি জিজ্ঞেস করলাম ফান্ডিং কোথায়, ওনারা কিন্তু গভর্নমেন্ট থেকে ফান্ড হয় না, কোনো জায়গা থেকে, একটা সোর্স আছে যে জাকাতের টাকা। দিস ইজ মানে এটা একটা জাকাতের ফান্ড ব্যবহারের একটা উপযুক্ত মাধ্যম, যে মানুষকে স্বাবলম্বী করে তুলছে, কর্মমুখী করে তুলছে। মাননীয় প্রধানমন্ত্রী তাকেও ডেকেছিলেন যে জাকাত ম্যানেজমেন্ট করে কিভাবে দারিদ্র নির্মূল কাজ করা যায় সেই বিষয়ে পরামর্শের জন্য। আমি ওখানে গিয়েছিলাম, ওনাদের ওইটা যেতে আফতাবনগর এখন অনেক ফাঁকা জায়গা আছে, বিশাল ট্রেনিং সেন্টার, একেবারে থাকা খাওয়া ট্রেনিং, ইভেন অনেক ক্ষেত্রে কর্মসংস্থানও তারাই ব্যবস্থা করে দিচ্ছে। সরকারের পাশাপাশি এই রকমের বেসরকারি উদ্যোক্তা প্রতিষ্ঠানগুলো প্রকৃত অর্থে যদি এগিয়ে না আসে, তাহলে এরকমের একটা ওভার পপুলেটেড কান্ট্রি, এইটাকে আপনার একটা মানে জনসম্পদকে জনশক্তিতে রূপান্তর করে এগিয়ে যাওয়া আমাদের জন্য ডিফিকাল্ট। সেই জায়গা থেকে আমরা অনুরোধ করব যে বেসরকারি উদ্যোক্তাদের, এবং বিশেষ করে আমাদের একটা সোশ্যাল মানে দৃষ্টিভঙ্গিরও পরিবর্তন বোধহয় দরকার। মানে কথাটা শুনতে হাসি, কিন্তু বাস্তব। ধরেন অনেকে আমরা ছেলে মেয়ে বিয়ে দেওয়ার ক্ষেত্রে, বিয়ে মানে করানোর ক্ষেত্রে সবাই চাকরিজীবী খুঁজে। তো এখন কিন্তু যার ফলে ছেলের বাবা কিংবা মেয়ের বাবা তারা কিন্তু মনে করে যে একটা চাকরি থাকতে হবে। এছাড়া এই যে ধরেন ছোটখাটো একটা মানে আপনার উদ্যোক্তা হয়েও যে আপনার আমাদের বিশেষ করে 2-4-5 জন মানুষের সে কর্মসংস্থান সৃষ্টি করতে পারে, যেটা প্রথম আলোতে কয়েকদিন আগে দুটো রিপোর্ট নিয়ে বেশ একটা আলোচনা, নেতিবাচক ইতিবাচক অনেক আলোচনা, লেখালেখি, যে 17 জনের একটি নিয়োগ, সেখানে ইঞ্জিনিয়ার MBA মানে যেটা 20তম গ্রেডের, সেখানে ইঞ্জিনিয়ার MBA আবেদনকারীরা সেখানে আবেদন করেছে এবং চাকরিতে জয়েন করেছে। এখন এটা নিয়ে একটু আলোচনা হচ্ছে, কারণ এটা একটা কারণ কিন্তু যে সবাই চাকরিকে মনে করে একটা সিকিউর জায়গা। এই দৃষ্টিভঙ্গিটার বোধহয় আমাদের একটা বড় চেঞ্জ করা দরকার, এবং এর জন্য সামাজিক আসলে এটার বিরুদ্ধে একটা মুভমেন্ট দরকার, না হলে তো সবাই চাকরির পিছনে ছুটবে। আমি আরেকটা রিপোর্ট দেখেছি, আমি বুঝতেছি না এটা, কিন্তু আমি দেখি আবার বিশ্ববিদ্যালয়ে আমরা যেখানে এখন দেখি আমাদের সমবয়সী কাছাকাছি তরুণদের কাছে শুনলে তাদের মধ্যে দুটো প্রবণতা দেখেছি। একটা হচ্ছে দেশের বাইরে অনেকে চলে যেতে চায়, দ্বিতীয় হচ্ছে দেশে অনেকে যারা থাকতে চায় তারা একটা ব্যবসা বাণিজ্য করে অনেক উদ্যোক্তা হতে চায়, আর সরকারি চাকরির দিকে তো একটা আছি। এই তিনটা প্রবণতা আমরা দেখি। সেখানে দেশের বাইরে আমরা এখন চেষ্টা করছি, যেটা সরকার, যেমন আপনারা জানেন যে জাপান যাওয়ার ক্ষেত্রে 10 লক্ষ টাকা আপনার একটা ব্যাংক গ্যারান্টি সরকার দিয়ে থাকে। কারণ জাপানের একজনে বলেছেন যে আমাদের অন্যান্য দেশের 4 লাখ 5 লাখ যায়, তারা লোক নেয়, সেখানে আমরা একটু যেতে পারছি না। আমাদের 1 লক্ষ লোক যাওয়ার একটা এমইউ আছে। এখন এটা বলা চলে পরীক্ষামূলকভাবে অল্প অল্প লোক যাচ্ছে, কারণ জাপানিরা তো একটু সভ্য বিনয়ী ভদ্র জাতি, কাজী তারা দেখতে চায় যে আমাদের এখান থেকে যারা যাচ্ছে তারা ওখানকার কালচারের সাথে তাদের কি রকমের অ্যাডাপ্টেশন হচ্ছে। সেই ক্ষেত্রে জাপান যারা পাঠাচ্ছে, আমাদের যে সমস্ত সেন্ডিং অর্গানাইজেশনগুলো প্রায় 92, এখন তারা যদি একটা দায়বদ্ধতা না থেকে শুধু কমার্শিয়াল মাইন্ড থেকে পাঠায়, যে লোক কোনো মতে পাঠাইলাম, তারপরে ওখানে যে
ধরেন তাদের পছন্দ হলো না, তখন কিন্তু বাংলাদেশ থেকে তারা লোক নিবে না। কাজে আমার অনুরোধ থাকবে যে যারা এই বিশেষ করে ম্যান পাওয়ার নিয়ে কাজ করে, আমরা চাই যে এখানে তারা সুনামের সাথে কাজ করুক, সরকার সব ধরনের সাপোর্ট করবে। আমরা বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানকে বলি, আমাদের এই যে 110টা টিটিসি আছে, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, এগুলোর অবকাঠামো আছে, আপনি এই ফ্যাসিলিটিস ব্যবহার করেন, ক্যাম্পাস আছে, এখানে আপনার প্রতিষ্ঠান থেকে 100 জন লোককে ট্রেন করে আপনি পাঠান, ফ্যাসিলিটিস আমাদের সরকার, আপনি ব্যবহার করেন। আপনারা জানেন কিছুদিন আগে যেটা বলেছে, কাতারের লেবার মিনিস্টার আসছিল, তারা 4টা টিটিসিকে তাদের মতো করে ডেভেলপ করবে, ওইখানে তারা ট্রেন করে তারা ইলেকট্রিক্যাল, তারপরে এসি টেকনিশিয়ান, এরকম কিছু ক্ষেত্রে তারা লোক নিবে। সৌদি আরবের ইতিমধ্যে আমাদের প্রায় 80টি অকুপেশনের আপনার 30টা প্রতিষ্ঠানে ট্রেন হচ্ছে, তার মধ্যে 28টা আমাদের মন্ত্রণালয়ের, 2টো হচ্ছে বেসরকারি প্রতিষ্ঠান। আমাদের জায়গা থেকেও আমরা চেষ্টা করতেছি যে বিদেশিদেরকেও ইনভাইট করা, যে সমস্ত দেশে, যেটা বলছেন ইউরোপ সহ অনেক দেশে এইজ পিপলের সংখ্যা বাড়তেছে, সেখানে আমাদের যদি এই যে অ্যাক্টিভ এনার্জেটিক ইউথ, এদেরকে যদি আমরা তৈরি করতে পারি। ইতালিতে আমি ফ্রেদির একজনে বলছিল যে ইতালিতে আপনার যেমন আমাদের এখানে যে 2040 সাল পর্যন্ত যে ডেমোগ্রাফিক ডিভিডেন্সের সুবিধার কথা বলা হচ্ছে, ইউরোপের গোটা ইউরোপেই তো বয়স্ক লোকের সংখ্যা বাড়তেছে, তাদের সেখানে কর্মক্ষম লোকের প্রয়োজন হবে। সেখানে ইউরোপে আমরা প্রায় 5.6 মিলিয়ন লোকের আপনার চাহিদা তৈরি হবে। তো সেখানে আমরা যদি ইউরোপে তো আমাদের জনসংখ্যা খুব কম, যে আমরা যদি 500,000 লোক ধরেন কথার কথা টার্গেট নিয়ে পাঠাতে পারি আগামী 5 বছরে, সেটা আমাদের জন্য একটা বড় সুযোগ। কিন্তু এখানে একটু ব্যারিয়ার হচ্ছে, যেমন ইটালিতে ইতিমধ্যে অনেকে ভূমধ্য সাগর পাড়ি হয়ে 18-20 লাখ টাকা, 15-16 লাখ টাকা খরচ করে যায়। আমি এটার আসলে নিজে কারণ খুঁজে পাই না যে এইভাবে যাওয়া, এবং টেলিভিশনে বিভিন্ন ডকুমেন্টারিতে দেখাচ্ছে যে নির্ঘাত মৃত্যু, তার মধ্যে দিয়েও কিন্তু আবার যাচ্ছে আমাদের অনেকে। এইখানেও আপনাদের সব লেভেল থেকে একটু সচেতনতা প্রয়োজন। আমি মনে করি যে বাংলাদেশে যদি কেউ ধরেন 10-12 লাখ টাকা ইনভেস্ট করে একটা স্মল বিজনেস শুরু করে, সেখান থেকে অনেক কিছু করা সম্ভব। কিন্তু 15-20 লাখ টাকা খরচ করে তারা এই পথে যাচ্ছে, এবং অনেক কিন্তু ব্যাক আসতেছে, এবং ইদানিং কিন্তু এই ব্যাক তারা ফিরিয়ে দেওয়ার প্রবণতা বেশি। এবং আপনারা জানেন ইউরোপের কিছু দেশ ইতিমধ্যে একটা সিদ্ধান্ত নিচ্ছে যে বাংলাদেশ থেকে যারা অ্যাসাইলাম সিক করতেছেন তাদের এ ফিউ পিপল সেখানে অ্যাক্সেস পাবে, বাকি দিকে থার্ড কান্ট্রি আফ্রিকার দিকে তারা ট্রান্সফার, মানে ওখানে আপনার শিফট করার কথা তারা ভাবতেছে। যদি এটা একটা মানবতা মানে বিরোধী কাজ হবে বা মানবাধিকার লঙ্ঘন হবে, কিন্তু আমরা একটা চাপের মধ্যে পড়ি সবসময় এমবেসিগুলো বিভিন্ন, ভাই তোমাদের দেশের লোক কেন ইলিগালি এখানে আসতেছে, কেন তুমি এটা ঠেকাতে পারছো না? তাহলে তো বৈধভাবে লিগালি আমি তোমাকে অনেক জায়গায় সুযোগ দিতে পারি। এইখানে আমরা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত নিয়েছি ইলিগাল মাইগ্রেশনের ক্ষেত্রে আমরা আর কোনো সুযোগ দেব না, এবং এই বিষয়ে আমরা শক্ত হতে চাই। এখানে ইদানিং আরো কিছু ঘটনা আপনারা জানেন, কাজে আমরা কি করছি সেটা আপনাদের জানান দরকার। লাওস, কম্বোডিয়াতে কিছু স্ক্যাম আপনারা শুনেছেন, যে আপনার ব্যাক আসতেছে। আবার যেহেতু মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আছেন, তার তিনিও যদি বিবিধ আলোচনা থাকলে এগুলো একটু যেখানে সংশ্লিষ্ট সেখানে কনসার্ন দিতে পারেন, এই কারণে বলা। ইমিগ্রেশন থেকে বডি কন্ট্যাক্ট করে লোক চলে যাচ্ছে, এইটা আমরা কেমনে ঠেকাবো? আমরা যদি ইমিগ্রেশনকে বলেছি, স্বরাষ্ট্রমন্ত্রীকে, মন্ত্রী মহোদয়কে বলেছি, কারণ হচ্ছে সে ট্যুরিস্ট ভিসায় আপনার অনেক ক্ষেত্রে ট্যুরিস্ট ভিসায় নিয়ে যাচ্ছে। ওখানে ট্যুরিস্ট ভিসা তো আমাদের মন্ত্রণালয়ে আসে না, সে ট্যুরিস্ট ভিসায় নিয়ে তারপরে ওখানে গিয়ে এই স্ক্যামের শিকার হচ্ছে বা বিপদে পড়তেছে। ট্যুরিস্ট ভিসা যারা দিচ্ছেন আমাদের, তাদের একটু বোধ হয় আমাদের এইগুলো প্রসেস যারা করছেন তাদের একটু অ্যালার্ট হতে হবে এই ক্ষেত্রে, যে ট্যুরিস্ট কারা আসলে ট্যুরের জন্য যায় এই সমস্ত দেশগুলোতে। এবং বিশেষ করে ইমিগ্রেশনের ক্ষেত্রে এইটা ইন্টারিম গভর্নমেন্টের সময় থেকে এই প্রবণতাটা বেশি চলছে। এখন একটা ইলেকটেড গভর্নমেন্ট, আশা করি আস্তে আস্তে এটা বন্ধ হবে। এবং আমরা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি, মিডিয়ার মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দিতে চাই, যে বিজ্ঞাপন দিচ্ছে ফেসবুকে যে ইউরোপ নিয়ে যাব, 10 লক্ষ টাকা ইউরোপ যাবেন, 3 লাখ টাকা বেতন, এই ধরনের চটকদার বিজ্ঞাপন দিচ্ছে। বিদেশি কর্মী নিয়োগ ক্ষেত্রে বিজ্ঞাপন দেওয়ার কতগুলো শর্ত আছে। প্রথমত, আপনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে জমা দিয়ে আপনার ডিমান্ড লেটার থাকলে অনুমোদন করায় নিতে হবে, তারপরে আপনি বিজ্ঞাপন দিবেন। বাট উইদাউট প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অনুমোদন যারা সোশ্যাল মিডিয়াতে এই ধরনের বিজ্ঞাপন দিচ্ছেন,
তারা কিন্তু আইন বিরোধী কাজ করছেন, আইনের পরিপন্থী কাজ করছেন, এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি বিএমইটির মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা। কারণ এই যে আপনার অসত্যায়িত এই যে বিজ্ঞাপন, চটকদার বিজ্ঞাপন, এরাই কিন্তু এই যে প্রতারণায় ফেলাচ্ছে। কিন্তু একটা গ্রুপ আসছে 250 লোক, চিন্তা করেন 7 লাখ টাকা করে তাদের কাছে নিয়েছে, সার্বিয়া নিয়ে যাবে 250 লোক। তো এই ধরনের যারা প্রতারণা করছে তাদের বিরুদ্ধে আমরা শক্ত পদক্ষেপের দিকে হাঁটছি। ইতিমধ্যে আপনারা জানেন 49টা লাইসেন্স ওই মালয়েশিয়া বিগত দিনে সিন্ডিকেটের সাথে ইনভলভ থাকায় প্রত্যাহার করা হয়েছে। আর যে রাশিয়াতে কিছু আগে আপনারা দেখেছেন যে কাজের কথা বলে যুদ্ধের ময়দানে নিয়ে ছেড়ে দিয়েছেন। আমরা যদি চেষ্টা করছি কূটনৈতিক প্রক্রিয়ায় সেই বিষয়গুলো সুরাহা করার। পাশাপাশি 3টা কোম্পানি অভিযুক্ত ছিল, তাদের লাইসেন্স প্রত্যাহার করা হয়েছে, মামলা হয়েছে। একইভাবে এখনো কিছু ঘটনা আমাদের নজরদারিতে আছে। ডিবিকে ইতিমধ্যে বলা হয়েছে যারা এই চক্র বিদেশি লোক পাঠানোর কথা বলে, এখানে আবার কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে অনেকে, এদের বিরুদ্ধে আমরা শক্ত পদক্ষেপে যাচ্ছি। সর্বশেষ আমাদের উদ্যোক্তা, আমাদের তরুণদের উদ্দেশ্যে আমার আহ্বান থাকবে যে যারা বিদেশে যেতে চায়, বর্তমান সরকারের যে টার্গেট 1 লক্ষ দক্ষ জনশক্তি তৈরি করা, আমরা কিন্তু গত বছর 2025-এ আমাদের এই বিএমইটির বিভিন্ন ইনস্টিটিউশন থেকে 1,67,000 লোককে ট্রেন করেছি। ইভেন উইমেন যারা ওয়ার্কার বাইরে যাবে তাদেরকে আমরা যেটা চিন্তা করছি, মন্ত্রণালয়ের একটা পুল থাকবে বা যারা বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ নিচ্ছে, যখন কোনো দেশের সাথে আমাদের আলাপ আলোচনা হবে যে তার ধরেন 5,000 সে ফর এক্সাম্পল এগ্রিকালচারের লোক প্রয়োজন হবে, যে ভাই আমার 10,000 রেডি, অল ডাটাবেস এর হিয়ার, তুমি চাইলে এখান থেকে চুজ করে নাও। আমরা ওই সিস্টেমে যাচ্ছি, যেটা মন্ত্রণালয় একটা ওইপি ওভারসিজ এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম, একটা অনলাইন সিস্টেম আছে। সমস্ত কাজ অনেকখানি অনলাইনে হয়ে গেছে, যার ফলে ম্যানুয়াল পদ্ধতিতে হয়রানি, অফিসে যাওয়া, আমলাতান্ত্রিক জটিলতা, এগুলো অনেক ক্ষেত্রে কমে যাচ্ছে। সো এই চ্যালেঞ্জ মোকাবেলায় আমি মনে করি আমাদের তরুণদেরকেও এই প্রথাগত শিক্ষা, সার্টিফিকেট নির্ভর শিক্ষার পাশাপাশি চলমান বাজার ভিত্তিক যে সমস্ত নলেজ, সেগুলোতে একটু আপডেটেড থাকতে হবে। আমাদের লিমিটেশনস আছে, আমাদের স্কুলের ল্যাব নাই, টিচারের সক্ষমতার ঘাটতির বিষয়টা আছে, এটা আমরা রাতারাতি চেঞ্জ করতে পারবো না। কিন্তু এখন আসলে ওই প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরেও বিকল্প অনেক সোর্স আছে যে নিজেকে স্কিল করার জন্য। কাজেই বিশেষ করে তরুণদের আমি দেখেছি এই টেন্ডেন্সি আছে শেখার। আমরা আশাবাদী যে আমরা অন্তত আগামীতে শুধুমাত্র এই মানে একটা নাম্বার না, জনসংখ্যা বা জনসম্পদের দিক থেকে আমরা একটা দক্ষ জনশক্তি, যেটা গ্লোবাল স্ট্যান্ডার্ডে দেশে এবং বিদেশে নিজেকে তুলে ধরবে, প্রতিযোগিতা করবে। তরুণদের প্রতি আমার শুভকামনা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।